আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে অভিযোগ করে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোর নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় বিক্ষুব্ধ মুসলমানরা অবিলম্বে ইসরায়েলের করা হামলা বন্ধের দাবি জানান। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের ওপরও হামলা বন্ধেরও দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মুসলিম বিশ্বের শাসকরা এখনো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাকে ধ্বংস করে দেওয়া। গত 15 বছরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টু স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে খসরু বলেন, শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। মোস্তফা মহসিন মন্টুকে স্মরণ করে আমির খসরু বলেন, যুগপৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্যের পেছনে সব সময় ছিলেন গণফোরামের সাবেক সভাপতি। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার ও তার স্ত্রী। শুক্রবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার ও তার সহধর্মিনী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। দলীয় নিবন্ধনের জন্য আগামী 22শে জুন নির্বাচন কমিশনে যাবে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার সাধারণ সভায় গঠনতন্ত্রের খসড়াও অনুমোদন দেয় দলটি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আক্তার হোসেন বলেন, গঠনতন্ত্রে উল্লেখ করা হয় স্বতন্ত্রভাবে নির্বাচিত হবে দলের শীর্ষ 2 পদ।
কোনো ব্যক্তি দুইবারের বেশি হতে পারবেন না সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। দলীয় নীতি ছাড়াও শুক্রবার সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের কথা জানান দলটির সদস্য সচিব। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু মিডিয়ায় দলের নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যেসব গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করার কথাও তিনি জানান। যেসব মিডিয়া দায়িত্বজ্ঞানহীনভাবে নারী নেতৃত্বের ব্যাপারে, নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে তাদের ব্যাপারে এবং সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে। জুলাই আন্দোলনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সকলের অধিকারের নিশ্চিতের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে আদিবাসীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অনীহা রয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনায় এ কথা তিনি বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে কর্তৃত্ববাদকে পরাজিত করা হয়েছে উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এখন কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রাখা যাবে না। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে উদ্যোগী হতে হবে। এছাড়া আলোচনায় বক্তারা শিগগিরই অন্তর্বর্তী সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা প্রণয়ন করার দাবি জানান। প্রাতিষ্ঠানিকভাবে এবং বিভিন্নভাবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের মধ্যে সেটা রাখতে পারেনি। আমরা অবশ্যই স্বপ্ন ধারণ করি, স্বপ্ন ধরে যখন সত্যিকার অর্থে যেন বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়, সেটা আমাদেরকে ওই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করা উচিত। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থান ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া ও বসন্তপুর এবং জগৎপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ফুলগাজী বাজার সংলগ্ন মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, মুহুরী নদীর একটি পয়েন্টে ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। পানি নামার সাথে সাথে ভাঙনের স্থানটি সংস্কার করা হবে। কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছেন না। লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। দুপুরে আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এদিকে বিগত 17 বছরে ফ্যাসিবাদী শেখ হাসিনার হাতে নির্যাতিত হয়েও বিএনপি নেতাকর্মীরা এখনও টিকে আছেন এবং তারা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরতে প্রস্তুত বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লন্ডন বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় বিকেলে নোয়াখালীর সেনবাগে আনন্দ মিছিল শেষে এমন মন্তব্য করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, খুনি চাঁদাবাজদের ক্ষমতায় আনতে দেশের মানুষ আর রক্ত দেবে না। আগামীতে জনগণকে সাথে নিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার দল। বিকেলে রংপুর মহানগরের এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির হাতে দেশের মানুষ, ব্যবসায়ীর জানমাল নিরাপদ নয়। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক নির্বাচন সহ বিভিন্ন দাবি তোলেন তিনি। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও রংপুর মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে উঠেছে নতুন চাল, তারপরও অস্থির রাজধানীর চালের বাজার।
সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। মিলারদের যোগসাজশে এই দাম বৃদ্ধি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। আবার কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম। সবজির দামও গেল সপ্তাহের তুলনায় কিছুটা চড়া। মিসবাহ হাসানের রিপোর্ট। ঈদের পর গ্রাম থেকে ফিরে বাজারে এসে চক্ষু চড়ক গাছ এই প্রকৌশলীর। বেড়েছে চালের দাম, আগে থেকে স্থিতিশীল সবজির বাজারও কিছুটা অস্থির, তাই তো অনেকটাই হতাশ এই ভোক্তা। এটা কোন থিওরি? হঠাৎ করে গতকালও ছিল না, আজকে ডিক্লার হয়েছে 10 টাকা বেশি। আমারই ধান বিক্রি করতে পারতেছি না, ধানের দাম কম, চাউলের দাম বাড়ে কি করে? সাধারণের চাল 28 কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। গেল সপ্তাহে যে মিনিকেট চালের দাম ছিল প্রতি কেজি 70 টাকা, তাও বিক্রি হচ্ছে অন্তত 75 টাকায়। মিনিকেটের চাল আগে ছিল 68, 64 আর 66 টাকার মধ্যে, এখন ওই মিনিকেট কিনে আনতে মানে 70, 75 মানে 76 টাকা পর্যন্ত কিনে আনছি আমরা। নতুন চাইলে আসছে, বাজার বাড়ার কোনো কথাই নেই, কিন্তু মেইলাররা ইচ্ছা করে বাড়াইছে। তো ধান উঠছে, এখন তো ধান পর্যাপ্ত ধানও হয়েছে, কি জন্য যে বাড়লো সেটা আমরা বলতে পারি না। ব্রয়লার মুরগির দাম ওঠানামার মধ্যে। সোনালী বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, যা ঈদের আগে বিক্রি হতো 250 থেকে 60 টাকায়। 50-60 টাকা বাড়ে গেছে, কইতাছে হামারা বেলা মুরগি নাই, মুরগি শর্ট, কয় মুরগি তো অনেক মরা গেছে, এখন মুরগির আমদামি কম। অধিকাংশ সবজির দাম 40 থেকে 80 টাকার মধ্যে। দামের তারতম্য নিয়ে ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের বাজারে সাধারণত সবার ঘরে মাংস টাংস আছে, সেই হিসেবে একটু কম আশা করছিলাম, সব কিছুতেই একটু বাড়তি দেখতেছি। সাধারণ মানুষের পক্ষে তো এটা একটু কঠিন হয়ে যায়, যারা মধ্যবিত্ত তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আগের দামেই স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পুরান ঢাকা মানেই যেমন ঐতিহ্যবাহী সব স্থাপনা, তেমনি মজাদার সব খাবারের হাতছানি, যা হতে পারে বিদেশি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। তবে সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন আর সহজ যাতায়াত ব্যবস্থা না থাকাই অন্যতম বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, এ নিয়ে ট্যুরিজম বোর্ড সহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ আর অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিরিয়ানি, কাবাব, মজাদার শরবত কিংবা মিষ্টি সহ পুরান ঢাকার নানা ঐতিহ্যবাহী খাবারের জুড়ি মেলা ভার। বিদেশি পর্যটকরা ঢাকায় পা রেখেই এমন সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেশ কয়েকটি দোকানে। মোগলীয় খাবার, পুরান ঢাকার খাবার, ফিরনি, শিরনি, জর্দা এবং বিফ কারি এবং ওদের ফিশ আইটেম এবং ওদের যে রান স্টাইলটা ডিফারেন্ট, এটা নান্দনিক হতে একটু প্যাকেজিংটা, সার্ভিসটা ইম্পর্টেন্ট। লট অফ সুইট টাইপ, নো? And I also last year I take some sweet to my country. মুখরোচক খাবারের এমন আয়োজনের সঙ্গে ঘুরতে পারেন মোগল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। ভেতরের নান্দনিক সৌন্দর্যে কাশ্মীর আর লাহোরের বেশ কয়েকটি বিখ্যাত বাগানের কথা মনে করিয়ে দেয়। সৌন্দর্য দেখতে স্থানীয় গাইডের অভাব আর ইতিহাস জানতে লিখিত ফলক নেই কোথাও, তাই এই পর্যটক নিজেই হাতড়ে এসব আকর্ষণীয় জায়গা ঘুরে দেখছেন। Like this was established in this 16th century by the king of Mughals, and there must be some, I think there must be some guide even. পার্বত্য চট্টগ্রামের এই দম্পতিও ঢাকার ঐতিহাসিক ভবনগুলোর আকর্ষণে ছুটে এসেছেন। তাদের দাবি, রক্ষণাবেক্ষণ আর সৌন্দর্য বর্ধনে আরও যত্নশীল হতে পারত কর্তৃপক্ষ। পানি থাকার কথা, ওইটা করা লাগতো আর কি। তারপর হচ্ছে যে বিল্ডিং এর আছে না, ওগুলো যদি একটু কালারফুল হতো আরো সুন্দর লাগতো। ভালো লাগতেছে, আজকে প্রথম আসছে এখানে। ঢাকাইয়া খাবারের সাথে সাথে মোগল আমলের স্থাপত্য কীর্তিগুলো হতে পারে বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের অভাব কিংবা এখানে যে গাইড থাকার কথা অথবা ইতিহাস বিবৃত করার কথা, সেগুলো কিন্তু এখানে দেখা যায়নি, যেটির দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছেন অনেক বিদেশি পর্যটক। পর্যটনের প্রসারের সংশ্লিষ্ট বিভাগ ও সরকারের পরিকল্পনা মাফিক উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ব্র্যান্ডিং করতে পারতাম এবং কমিউনিকেশন যদি চমৎকার করতে পারতাম। কক্সবাজারে উইকেন্ডেতে ফ্লাইট আসলো, 2 রাত 3 রাত থেকে আবার চলে গেল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে,
পর্যটক আকর্ষণে প্রতিবন্ধকতা আছে বাজেট স্বল্পতাও। তবুও বাস্তবমুখী উদ্যোগ নিতে চান তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিদিন 2 বেলায় 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা কোথাও মিলছে না। কোথাও কোথাও একদিন পর পর পানি দেয়া হচ্ছে, কোনো এলাকায় আবার পুরো সপ্তাহেও পানি মিলছে না। দীর্ঘদিনের পুরনো পানি শোধনাগারটি উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি নদীর নাব্যতা কমে যাওয়ায় এই সংকট তীব্রতর হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। পানির জন্য হাহাকার পৌরবাসীর। সহজে মিলছে না সুপেয় পানি। অনেকে বাধ্য হয়ে নদী খালের পানি পান করছেন। দিন দিন চাহিদা বাড়লেও বাড়ানো হয়নি পৌরসভার পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা। পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। আমার লাইন 3টা 800 টাকা করে বিল দিই, পানি মোটেও পাই না, মোটে পানি পড়ে না, মোটা যে টাইম গিজার পানি নিতে ডেরেঙ্গের পানি উড়াইয়া কোনোভাবে একটু চলাফেরা করি। আমরা 2-3 কলস পানি ভরার পর আমরা আর পাইতেছি না পানি, রান্নাবান্নার কাজও করতে পারতেছি না। যে পানি নেই 1 কলস 8 কলস পানি পাই। বলেশ্বর নদী ও বড় বড় পুকুরগুলো ছিল শহরের পানির প্রধান উৎস। আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় 40-50 বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। সংকট মোকাবেলায় পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ফ্রান্স সরকারের সহায়তায় একটা প্রকল্প প্রস্তাবিত আছে, সেটার কাজ চলমান আছে। দ্রুত সুপেয় পানির সংকট নিরসনের দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকাস্থ চাঁদপুর জেলার সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক এনটিভির চিফ অব করেসপন্ডেন্স শফিক শাহিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংবাদিক সালেহ বিপ্লব, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের বিদায়ী সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ। চাঁদপুরের সাংবাদিকদের পক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি পেশাগত কাজে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পরে আগামী 2 বছরের জন্য সংগঠনের সভাপতি হিসেবে রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক হিসেবে শফিক শাহিনকে নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হন চ্যানেল আই-এর মাজহারুল হক মান্না। ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের কাজের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হল মেরিল প্রেজেন্স মার্ভেল অফ টুমরো সিজন 4। বিকেলে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতাদের উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে মেরিল। এবারের আসরে এন্টারটেইনমেন্ট, ফ্যাশন ডিজাইনার, ডান্স সহ মোট 27টি ক্যাটাগরিতে কন্টেন্ট নির্মাতাদের সম্মাননা প্রদান করা হয়। বিচারক পর্যায়ে 5 মাস ব্যাপী গবেষণা ও 22 জন শিল্প বিশেষজ্ঞের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত 84 জন নমিনির মধ্য থেকে বিজয়ী নির্ধারণে ছিল পাবলিক ভোটিং। এ সময় অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন শুধু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যা তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দেবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।